নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যে থেকে। এই যে চা নিয়ে বসে পড়েছি, এখন একটু চা খাবো, তারপরে আমরা আড্ডাতে বসবো। কার সঙ্গে? অমিতদার সঙ্গে। তো চলুন চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি আবার আপনাদের সাথে কথা বলতে। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি আমি দুটো বিস্কুট। মানে মনে হচ্ছে কি আরো দুটো দিন যদি থাকতে পারতাম ভালোভাবে মজা করা যেত। মা যখন গুনগুন করে একটা গান গাইতো, সেটা আমার এখন জীবনের এই প্রান্তে এসে প্রত্যেকটা মুহূর্তে মনে হয় জীবনের মানে ওই গানটার মধ্যেই শ্যামল মিত্র লিখে গেছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ কিছুই রবে না। আমরা এত দৌড়াই, এত কিছু করি, কিছুই নিয়ে যাব না, শেষ জায়গায় এসে দেখবে তুমি জীবনের হিসাব নিকাশ করতে যখন বসবে, অ্যাসেট সাইড কি, লাইবিলিটি সাইড কি, কি পেলাম, কি গেল, কি নিয়ে যাচ্ছি, এগুলো মনে হয় নিয়ে তো যাব না কিছুই জীবন থেকে। ফলে জীবনটাকে তুমি যদি উপভোগ করতে চাও, জীবনের একটা জায়গায় এসে না তোমাকে জানতে হবে কোথায় আমাকে স্টপ হতে হবে, কোথায় দাঁড়ি টানতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে। না হলে জীবন যুদ্ধে দৌড়ে আমরা না, এই র্যাট রেস ইঁদুর দৌড়ে না একটা সময় হাঁপিয়ে যাব। আর একটা প্রান্তে এসে যখন পৌঁছাবো তখন মনে করবো, আরে এটা তো করা হলো না, এটা যে মিস হয়ে গেল। তাহলে ওই জায়গাটা, এই আক্ষেপটা যেন কারোর জীবনে যেন না থাকে, কারণ জীবন হচ্ছে একটাই। সত্যি। আর অনেস্টলি বলছি তোমাকে, আমাদের যে এই প্ল্যানটা না, মা বাবা আমাদের মানে আমি কোনোদিন করতে পারিনি। যতবার করেছি প্ল্যান ফেল হয়েছে। তুমি আজকে খুব লাকি, তোমার বেটার হাফকে নিয়ে আসতে পেরেছো, তোমার ছেলে মেয়েকে নিয়ে আসতে পেরেছো, তোমার এই স্বপ্ন পূরণের যে জার্নি, সেটা শুনতে আসছি। সবাই ভাবে তুমি করে দেখাচ্ছো বা করে দেখছো, করে দেখা হচ্ছে না, সেটা নয়। সবারই জীবনে কিছু না কিছু তো থাকেই। এবারে দেখো, সেটা যদি ভেতর থেকে আসে না, তুমি ঘুমোলেও সেই স্বপ্ন তোমাকে বারে বারে জাগিয়ে দেবে। এটা আব্দুল কালাম বলেছিলেন। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাতে আমি অনেকগুলো জায়গা টপকেছি, তো প্রত্যেকটা হার্ডেলস পেরোতে হয়েছে, প্রচুর রুক্ষ জায়গায় আমাকে হেঁটে বেড়াতে হয়েছে, কোনো রাস্তাই আমার কাছে মসৃণ ছিল না। তো এখনও যে জায়গায় দাঁড়িয়ে, সেখানেও প্রত্যেকটা প্রতিবন্ধকতা আমাকে এগিয়ে সরিয়ে সরিয়ে এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু জীবন এটাই, লড়াই এটাই। পাহাড়ি জীবন আরও কঠিন, যেটা সমতল থেকে আমি সমস্ত কিছু আজকে আমি ভোগ করে এসেছি, সেগুলো ছেড়েই আমি আজ এখানে। এবং সেগুলো কি বলবো, নিজে থেকেই আমি এটাকে নিয়ে নিয়েছি এই জীবনটা। কারণ এই জীবনটা আমি চেয়েছিলাম যে সমস্ত কিছু থেকে দূরে এই পাহাড়কে সঙ্গী করে বাদবাকি জীবনটা কাটাও। এই সরল জীবন, এত দৌড় নেই, এত চিন্তা নেই, এত ডিমান্ড নেই। তো এইটা ভালো লাগে যখন প্রত্যেকটা মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন স্তরের মানুষ আছে, তাদের তাদের কালচার, তাদের সমস্ত কিছুই আলাদা। এই মানুষগুলোর সঙ্গে মিশি, অনেক মানুষ যারা বলেন, যারা মোর দ্যান 80 ইয়ার্স, 85 ইয়ার্স, 80 ইয়ার্সের লোকেরা যখন এখানে এসে দীর্ঘ সময় কাটিয়ে যায়, এই পাহাড়কে সামনে রেখে তারা বলে যে আমাদের স্বপ্ন পূরণ হলো তোমার মাধ্যম দিয়ে। আমি জিজ্ঞেস করতাম কেন, বলে এই বয়সে তো হাঁটু আর কোমর সাথ দেয় না, কিন্তু যখন দেখলাম তোমার বাড়িতে গাড়িটা আসছে আর একটা সিঁড়িও টপকাতে হচ্ছে না, তখন এই পাহাড়কে ভাবলাম যে আবার নতুন করে উপভোগ করতে পারবো। এবং এই মানুষগুলোর আমি দেখেছি চোখে মুখে পরিতৃপ্তির ভাষা একটা, এটা আমার কাছে ভীষণ প্রাপ্তি জীবনের। এই মানুষগুলোর কাছে আমি সেই জিনিসগুলো পৌঁছাতে পেরেছি যে মানুষগুলো পাহাড়কে ভুলে যেতে বসেছিল। ঠিক। এবং তারা এতটাই একাকিত্বে ভোগে, তাদের হয়তো কোনো ছেলেমেয়েরা, তাদের হয়তো না, সত্যি ছেলেমেয়েরা তারা ওয়েললি এস্টাবলিশড এবং বাইরে তারা ফরেনে থাকে, হয়তো তাদের সঙ্গে যোগাযোগ কম, হয়তো বা তাদের সঙ্গে যোগাযোগ নেইও, এরকম আছে। সেই সমস্ত কিছু মানুষ আমার কাছে এসেছেন, তাদের ওই চোখে মুখের পরিতৃপ্তির ভাষা আমাকে ভীষণভাবে আনন্দ দিয়েছে, যেটা অনেক কিছুর থেকে অনেক বেশি মূল্যবান। দেখো, এখানে তো পয়সা বা আমি তো ধরো এটাকে কমার্শিয়ালি ভাবিনি, এটা আমার তো বাড়ি, সবাইকেই তো বলি যে প্রথম আলো হচ্ছে বাড়ি, তারপরে হোমস্টে। আমার কাছে এসে কেউ আমার বাড়িতে এসে ঠিক নিজের আত্মীয়ের মতোই থাকবে। আমি যা খাই একই টেবিলে বসে একইভাবে খাবো আমি। হয়তো সেই রেস্টুরেন্টের ওখানে কোনো পদ থাকবে না, হয়তো কোনো হোটেলের মতো কোনো বৈচিত্র্যময় কোনো কিছু জিনিস থাকবে না, কিন্তু তার মধ্যে মানুষ ভালোবেসে যারা আসছে তাদের সঙ্গে দারুণভাবে কাটছে। এটাই জীবন।
তোমার এই এক্স্যাক্টলি এই প্লেসটা চুজ করার পিছনে এই 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 প্লেসটা চুজ করার পেছনে এই কারণগুলো একটা বড় কারণ, যে এইগুলোর পেছনে কারণ হচ্ছে যেটা হচ্ছে সেই মানুষগুলোর কথা ভেবে, যে মানুষগুলো, আমি তো পাহাড়ে প্রচুর ঘুরেছি, মানে লাস্ট ধরো 1 বছরে নয় আমি কোনো জায়গা যেতে পারিনি এই আমার বাড়ির ইয়ের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আমি যখন পাহাড় ঘুরেছি আমি এরকম আইসোলেটেড জায়গাতে ঘুরে বেড়াতাম। আমি কোনো দার্জিলিংয়ে মেলে গিয়ে থাকতাম না, কালিম্পং টাউনে যে আমি থাকতে পারবো না, কারণ সেই পরিবেশ থেকে আমি এসেছি। আমি কলকাতায় থাকতাম, কলকাতাতে এই পরিস্থিতি, এই পরিবেশগুলোর সঙ্গে তো আমি মানুষ হয়েছিলাম, আমার তো কোনো কিছুর অভাব ছিল না। আমি সেগুলো থেকে সরে এসে আমি এই প্রকৃতির মাঝখানে থাকবো বলে আমি এসেছিলাম। আর এই জায়গাটা চুজ করার পেছনে উদ্দেশ্য ছিল ওই যে আমার বাড়িটা যেন ফ্ল্যাট ল্যান্ডের ওপর হয়, যেখানে বাড়ি পর্যন্ত গাড়ি আসে। কারণ আমি এমন জায়গায় গেছি যেখানে সিঁড়ি টপকাতে আমার মতো লোকেরই মানে প্রাণ এর মতো অবস্থা, এত হাঁপিয়ে যেতাম। বয়স্ক মানুষগুলো তাহলে কীভাবে আসবে? যারা আজকে 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা থেকে কোলে নিয়ে কী করে আসবে? তার পক্ষে আসা সম্ভব নয়। সিঁড়ি যেন টপকাতে না হয়, সামনে থেকে যেন পাহাড় দেখতে পারি, এইটা আমার মেন ক্রাইটেরিয়া ছিল। সামনে যেন আমার লন থাকে, আমি হেঁটে বেড়াতে পারি, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, যাই আমার সঙ্গে করবে। এমন একটা জায়গায় বাঁচবো, পাহাড়ের সামনে বসে মেডিটেশন করতে পারে লোকে এসে, এই পিওর জিনিসটা যেন নিয়ে যায়। সেই তো আবার ফিরতে হবে, আবার সেই একদম সেই গতি, মানে গদ্ধারা জীবনে, হ্যাঁ, ইট কাঠ পাথরের শহরে ফিরতেই হবে, অবশ্যই ফিরতে হবে নিজের কাজের তাগিদে। কিন্তু ওই যে মানুষ কিছুদিনের জন্য আসবে, সেটা যেন কিছুদিন ক্যারি করে, প্রাণ ভরে যেন নিয়ে যেতে পারে। এগুলো আমার কিছু জায়গা ছিল। আর এই যে নিজের ক্ষেতিবাড়ি, এইসব ক্ষেতিবাড়িতে নিজেরা যা হবে তাই খাবো। কমার্শিয়ালি তো বাণিজ্যিক কারণে তো এই প্রথম আলো তৈরি নয়। প্রথম আলো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটানোর জায়গা হচ্ছে প্রথম আলো। এটাই হচ্ছে মেন কারণ। কাকু, ভালো লাগছে তো? ঠান্ডা লাগছে কাকুর অবস্থা। বয়স হোক, আমাদের বয়সে তোমাদের আরো বেশি লাগবে, চিন্তা নাই। যুগের পরিবর্তন, এই বয়সে আমার ওইটাই যে আমি এই বয়সে, যে আমার থেকেও বেশি বৃদ্ধ বয়সের লোকরাও উঠেছে, কিন্তু আমার যা শরীরের অবস্থা সেই নিয়ে যে তুমি বিশ্বাস করবে না, 2 মাস আমি ডিউটি যেতে পারিনি আমার সাইটিকার ব্যথার জন্য। পুরো বেড রেস্ট ছিলাম একদম বাড়িতে। প্রচন্ড কঠিন জিনিস। তারপরে আবার 1 মাস, পরপর 3 মাস এরকম। তারপরে এই পা নিয়ে ওরা তাই চিন্তা করছিল, এত টাকা খরচা করেছি, এই এতদিনে আশা আকাঙ্ক্ষা যাবো, বাবা তুমি পা ঠিক করো, বাবা তুমি পা ঠিক করো। আমার বৌমা তো বেশি করে। আমি তো বললাম, এই দুপুরবেলার পর লাঞ্চের পর যখন এই কথাটাই বলছিলাম, যে 8 মাসের সফর হঠাৎ করে কালকে সকালে শেষ হবে, এটা ভাবতেই যেন কেমন লাগে। একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কটা আবার হঠাৎ করে কিছুদিনের জন্য গ্যাপ পড়ে যাবে, হয়তো চলবে, হয়তো সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে চলবে, কিন্তু এই আশা, একসঙ্গে বসা, খাওয়া, ঘোরা, গল্প করা, এইটা আমি আবার এই যে এরপরে আমাদের বয়স বাড়তে থাকবে, এবার চিন্তা করবো যে তোমরা একবার আসো, একসাথে আবার একত্র হবো। অবশ্যই। এখন তো পাহাড়ি মানুষই হয়ে গেছি, মানে একটা পাহাড়ি গ্রামের একটা সাধারণ মানুষ হয়ে গেছি। আবার সেই শহরগুলোতে ফিরে যাওয়া মানে আবার নতুন করে ভাবনা চিন্তা, সেখানের সঙ্গে মানুষের সঙ্গে মানে মিশতে আবার অসুবিধা হবে না তো? কারণ আমি তো এইভাবেই অভ্যস্ত হয়ে পড়েছি। তখন মানুষ বলে, এই কি, এ কোথাকার লোক এলো রে বাবা, তখন এরকম মনে করবে। কিন্তু যাই হোক, তবু অবশ্যই আমাকে টানে, আমার নতুন জায়গা দেখতে ভালো লাগে। এবং তোমাদের জায়গায় তো অবশ্যই, তুমি হায়দ্রাবাদ থেকে এইভাবে এসে আমার এখানে এই জায়গা করে নিয়েছো, এবং তোমার ওখানে জায়গা যাওয়ার জন্য তুমি আপ্যায়ন করছো, অবশ্যই রাখার চেষ্টা করবো। এটাও যেরকম আমাদের বাড়ি, ওটাও কিন্তু তোমাদের বাড়ি। হ্যাঁ, এটা মাথায় রেখে দাও। একদম অবশ্যই মাথায় থাকবে। এবং যাবো তো বলেছি, এবং আমি তো খাদ্য রসিক মানুষ, সবাই জানে। দুটো কারণ আমার জীবনে, দুটো ভালোবাসা, একটা হচ্ছে খেতে ভালোবাসি, একটা ঘুরতে ভালোবাসি। দুটোর মেলবন্ধন হচ্ছে ওই যে বাবিনের মতন একদম। বাবিনও তাই, খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। তাই সেই কারণের জন্য ওই খাবার লোভে আর নতুন জায়গা দেখার লোভে কোনো না কোনো সময় ঠিক পালিয়ে যাবো।